ভেবেছিলাম তাড়াতাড়ি কাজগুলি সেরে বাড়ি ফিরে যাব, কিন্তু সেটি আর হলো না। অনেকগুলি কাজের ভিড়ে আমি সেই ফেসেই গেলাম। হরি, কি করছো? একটু তাড়াতাড়ি করো। আরে স্যার, হয়েই এসেছে, আর একটুখানি। ওহ, এই কটা কাজ করতে এত সময় লাগে? এই যে হয়ে গেছে, এই নিন। সব কাজ মিটিয়ে যখন আমি রাস্তায় নামলাম, তখন আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না। এই বৃষ্টি নামলো বলে এমন দুর্যোগের দিনে আমরা বাড়ি ফিরব কিভাবে, এই নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়লাম। আমরা বলছি এই কারণে যে সুদূর বাঁকুড়া জেলার বাঁকাদহ থেকে 7 মাইল সাইকেল নিয়ে সীমাহীন কাকড়যুক্ত ব্রহ্মডাঙ্গা মাঠ পেরিয়ে আমি আর প্রিয়নাথ ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করি, আর ফেরার সময়ও ব্যতিক্রম হয় না। আমি 7টার সময় সব কাজ মিটিয়ে প্রিয়নাথের দোকানে চা খেয়ে কিছুক্ষণ আড্ডা মেরে 7:22 ট্রেনে দুজনে একসাথে ট্রেনে উঠি। কোনো একজনের বাড়ি ফেরার খুব একটা তাগিদ না থাকলে এই ছিল আমাদের দৈনন্দিন প্রোগ্রাম। হাঁটতে হাঁটতে আমি অবশেষে প্রিয়নাথের সাইকেলের দোকানে এসে পড়লাম, কিন্তু প্রিয়নাথকে দেখতে পেলাম না। প্রিয়নাথের দোকানে একটা ছেলে কাজ করে, তাকে আমি জিজ্ঞাসা করলাম, কি রে, প্রিয়নাথ কোথায়? আরে আপনার জন্য অপেক্ষা করতে করতে সে তো 7:22 ট্রেনে ফিরে গেল। আমার মনটা থমে গেল। একা ফিরতে হবে বলেই নয়, আসলে দিনটাও দুর্যোগের। একটু আগেই মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, সেই সঙ্গে আকাশ চেরা মেঘের ডাক। বৃষ্টিটা আপাতত এখনো পড়েনি বটে, কিন্তু যে কোনো সময় নেমে যেতেও তো পারে। এর মধ্যে 9টার পর সেই বড় মাঠ পেরিয়ে আমাকে সাইকেল নিয়ে যেতে হবে, কারণ সন্ধ্যের পর স্বভাবত নির্জন পথটাতে বৃষ্টি বাদলের রাতে যে সহজে সহযাত্রী মিলবে এ আশা করাও দায়। কিন্তু উপায় নেই, আমাকে যেতেই হবে। স্টেশনে এসে 8:28 ট্রেন ধরলাম। ট্রেন ছাড়তে না ছাড়তে বৃষ্টি নামলো। এমন প্রবল বৃষ্টি সচরাচর দেখা যায় না। সারা আকাশটা যেন গলে ঝরে পড়ছে। অন্ধকার সাদা হয়ে গেছে বৃষ্টির কুয়াশায়। মনের মধ্যে দুশ্চিন্তাটা আরও গুরুতর হতে লাগলো। উঁচু কাকড়ের রাস্তায় জল দাঁড়াবে না, কিন্তু মাঠের ভেতরে বৃষ্টির সঙ্গে হাওয়া মিশলে অবস্থাটা যে কি দাঁড়াবে সেটা অনুমান করা শক্ত নয়। বৃষ্টি অবশ্য বেশিক্ষণ রইল না। আধ ঘন্টার মধ্যে আমি স্টেশনে এসে নামতেই দেখি বৃষ্টি ধরে গেছে। মেঘ হালকা হয়ে গেছে, শুধু অল্প অল্প করে ইলচে গুঁড়ি পড়ছে তীর তীর করে। যে মুদিখানায় সাইকেল জমা থাকে সেই লোকটা ঝাঁপ বন্ধ করার উপক্রম করছিল। আচ্ছা, প্রিয়নাথ চলে গেছে? হ্যাঁ, উনি তো 7:55 ট্রেনে নামলেন। তখন মেঘ ভেঙে বৃষ্টি আসছিল, বিদ্যুৎও চমকাচ্ছিল ঘন ঘন। তাকে দাঁড়িয়ে যেতেও বলেছিলাম, কিন্তু রাজি হলেন না। বললেন ভোঁ ভোঁ করে চলে যাব। ঠিক আছে, আসি তাহলে। এই রাতে ফিরবেন? থেকে যান না আমার দোকানে। সে হয় না, বাড়িতে সবাই দুশ্চিন্তা করবে। দোকানদার আর কথা না বাড়িয়ে বিষণ্ণ মুখ নিয়ে সাইকেলটা বের করে দিল। দোকানদারের কাছে বিদায় নিয়ে আমি বৃষ্টির রাতে সাইকেল নিয়ে ঝাঁপিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই মাঠের রাস্তার মধ্যে এসে পড়লাম। দুধারে নিবিড় কৃষ্ণতার ভেতরে ব্যাঙের ডাক, ঝিঝিয়ে আওয়াজ, আর ছোট বড় নালায় বর্ষার জলের কলধ্বনি। এইবার আমার একটু ভয় করতে লাগলো। যতই চেনা রাস্তা হোক, এই অন্ধকার নির্জন রাস্তায় একটু অসাবধান হলেই সাইকেল নিয়ে একেবারে 10-12 হাত নিচে গড়িয়ে পড়ব।
দু চোখকে যত দূর সম্ভব তীব্র করে আমি সাইকেল চালিয়ে গেলাম। তাড়াতাড়ি যেতে ভরসা হচ্ছে না, তবু উত্তেজনায় আপনা থেকেই দ্রুত পা পড়ছিল প্যাটেলে। থামো হে, থামো থামো। অন্ধকার চিরে যেন তারের মতো স্বর উঠল একটা। প্যাটেলে আচমকাই পা থেমে এলো আমার। এত তারা কিসের বাপু? আমি তো তোমার জন্য 1 ঘন্টা ধরে মাঠের ভেতরে হাপিত্তেস করে দাঁড়িয়ে আছি। বিস্ময়ে আনন্দে আমি সাইকেল থেকে নেমে গেলাম। অন্ধকারও দেখা যাচ্ছে। প্রিয়নাথ দ্রুত পায়ে আমার দিকে এগিয়ে আসছে। ব্যাপার কি হে? সেই 7:55 ট্রেনে নেমে এতক্ষণ মাঠের ভেতরে কি করছিলে? সে অনেক কথা, ভারী মজার ব্যাপার হয়েছে একটা। এই বর্ষার রাতে মাঠের ভেতর কি এমন মজার ব্যাপার হতে পারে? আর তোমার সাইকেলই বা গেল কোথায়? অন্ধকারে প্রিয়নাথ এবার অল্প একটু শব্দ করে হেসে উঠল। আরে বলছি তো সে অনেক কথা, গ্রামে ফিরেই শুনবে। আপাতত তোমার কেরিয়ারে তুলে নাও তো আমাকে। বেশ, উঠে পড়ে চটপট। প্রিয়নাথ আমার সাইকেলে উঠে বসলো। দেখেছো কাণ্ড? জল কাদায় একেবারে মাখো মাখো হয়ে গেছি, হাড়ের ভেতর শুদ্ধ কাঁপছে ঠকঠক করে। পড়ে গিয়েছিলে নাকি? সে আর বলো কেন, আছাড় বলে আছাড়, একেবারে অতল জলের ভেতরে কাদার মধ্যে প্রায় বসেই গিয়েছিলাম। যাক, বাড়ি ফিরেই শুনবে না সে কথা। ভিজে রাস্তা, আর তার ওপর এই অন্ধকারের মধ্যে আরও একটা মানুষকে কেরিয়ারে তুলে নেওয়া যে কত বড় দুর্ভোগের সেটা বলে বোঝানো যাবে না। কিন্তু অনুভব করলাম হঠাৎ যেন আমার গায়ে তীব্র দ্বিগুণ শক্তি বেড়ে গেছে। প্রিয়নাথের অতখানি ওজন আমাকে বিন্দুমাত্র কাবু করতে পারল না। আমার সাইকেল নির্দ্বিধায় চলতে লাগলো। এমনকি অন্ধকারের সম্ভাব্য বিপদটাও যেন কখন নিঃশ্বাসে মুছে গেল মন থেকে। প্রিয়নাথ কোনো কথা বলছে না, আমিও চুপ। সাইকেলের প্যাডেল ঘোরাতে ঘোরাতে এগিয়ে যাচ্ছি। হঠাৎ দূর থেকে জলের একটা তীব্র গর্জন। আমি চমকে উঠলাম। ও কি, নদীতে বান এলো নাকি? এইবারে বিচিত্র ব্যাপার ঘটল একটা। প্রিয়নাথ আমার কথার জবাব দিল, কিন্তু পিছনের কেরিয়ার থেকে নয়। পরম বিস্ময়ে দেখলাম আমার সাইকেল থেকে 15 হাত সম্মুখে 2 হাত বাড়িয়ে প্রিয়নাথ। হ্যাঁ, অন্ধকারে তাকিয়ে দেখলাম প্রিয়নাথই দাঁড়িয়ে রয়েছে। নামো হে সেন, নামো। পানির জলে কাঁচা কাঠের পুলটা ভেসে গেছে, আর এগুলি খারাপ 30 হাত নিচে আঁচড়ে পড়বে। মুহূর্তের মধ্যেই সারা শরীরে আমার বিদ্যুৎ বয়ে গেল। কখন কেরিয়ার থেকে নামলো প্রিয়নাথ, কখনই বা এমন করে 15 হাত দূরে দৌড়ে গেল সে। সাইকেলের গতি মন্দা করতে করতে আবার কানে এলো, এখনো নামুনি? নামো সেন, নামো, না হলে আমার যা দশা হয়েছে সেই দশা তোমারও হবে। ক সেকেন্ডের মধ্যে সবটা ঘটলো জানি না। দেখলাম প্রিয়নাথের চোখ দুটো জ্বলে উঠল। তারপর যেন করটির কোটর ছেড়ে সে দুটো চোখ তীক্ষ্ণ উজ্জ্বল আলোর মতো উড়ে আসতে লাগলো আমার দিকে। পরদিন সকালে আমাকে পাওয়া গেল রাস্তার ওপর। সাইকেলটাকে জড়িয়ে ধরে পড়েছিলাম। আর প্রিয়নাথকে পাওয়া গেল ভাঙা পুল থেকে 23-24 হাত নিচে, আরও 3-4 ফুট জলকাদার তলায়। উপর দিকে পা দুটো তুলে তার পেট পর্যন্ত প্রায় কাদার মধ্যে গাঁথা। ভাঙা সাইকেলটা খানিক দূরে একখানা বড় পাথরের ওপর ঝুলে রয়েছে।
গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানান। আর এইরকম রহস্য ও রোমাঞ্চ গল্প আরও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।